সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনারা শুনতে চলেছেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ছোট গল্প চাপাডাঙ্গার বাঁধ। এটি কিন্তু ভূতের গল্প। যারা ভয়ের গল্প পছন্দ করেন, আয়োজনটি তাদের জন্য। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুনতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গায় দামোদর নদের বাঁধের ওপর দিয়ে সন্ধ্যার পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারও ছিল না। কেননা ওইসব অঞ্চলের আশেপাশে গ্রামগুলোতে তখন লোকবসতিও যেমন কম ছিল, তেমনই ছিল ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। তা একবার হলো কি, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গায় এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সবকিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইলের পথ, কিন্তু মুশকিল হচ্ছে এই পথ সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে অবশ্য ওই পথ তেমন কিছু নয়, তার উপর সঙ্গে টর্চও আছে, কিন্তু এই পথ পাড়ি দিতে সে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন চায় কারো? অবশেষে অনেক ভাবনা চিন্তার পর ভাগ্যে যা আছে তাই হবে মনে করে ভগবানের শরণ নিয়ে বাঁধের পথ ধরল বিধুভূষণ। বেশ আসছে এইভাবে বেশ কিছুটা পথ আসার পরই ভয়ে তার বুক শুকিয়ে গেল। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিকুশ অন্ধকার! শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছুটি নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না, অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে। সেই ঘন অন্ধকারে লোকটির সারা শরীর ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব, তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে, আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় সে করেছে এ তারা নয়, বরং যাদের কথা একটি বারের জন্য তার মনে উকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে। ও শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত নেমে গেল। বিধুভূষণ বলল, কে কে তুমি? আমার সঙ্গ নিয়েছ কেন? আমার ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি! যেন সর্দি বসা ঘরঘরে গলা। বলল, ভয় নেই, আয় আয় আমার সঙ্গে। বিধুভূষণ সম্মোহিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে আছে। তাদের চোখের ভেতর থেকে লাল নীল টুনির মতো আলো জ্বলছে। তারা বলল, এ অসময় এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। কাল সকাল হতে তর সইল না, এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো? ওকে জিজ্ঞেস কর। ওর বাবার খুব অসুখ রে, সে শুনে ও দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানলো? সেই ছায়া শরীরগুলো বিশ্রীভাবে হেসে উঠল এবার। ওর বাবার অসুখ তো তোর কি, তুই ওর কে? বলার সঙ্গে সঙ্গেই সেই লণ্ঠনধারীর মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও।
আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎই একসময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসছে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের! বিধুভূষণ বুঝতে পারল আজ আর তার নিস্তার নেই। কালীচরণের পাল্লায় পড়েছে সে। ওরই দলবল এসে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা নেই। দলের পুরোভাগেই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুকুর গ্রামের ছেলে। আমার বাবার অসুখের খবর পেয়ে আসছি। আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকটভাবে হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি! সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না। কে হাসে? কারা হাসে? কে? ধমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাসফেসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ যে ঘনিয়েছে, তোর মরণ যে ঘনিয়েছে। গর্জে উঠল কালীচরণ, কে কে বলে এই কথা? কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই আমি তোমাকে দিয়ে দেব। শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একটাবার অন্তত আমাকে যেতে দাও। বাবা আমার মৃত্যুশয্যায়, তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে, সাপের লেখা আর বাঘের দেখা জানিস তো? আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে। আমার নাম কালীচরণ। বলেই বল্লমটা উঁচিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঠং করে একটা শব্দ হলো শুধু। বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে। ওর দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটি দেখ। বলেই সে বজ্র বাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে ছিল পালালো। পারল না শুধু পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতো হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের ওপর মুন্ডুটা পাকিয়ে আছাড় দিয়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাব্বাস, সাব্বাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতেই গ্রামের কাছাকাছি চলে এলো। এই চেহারা নিয়ে কি করে ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি? এই সব চিন্তা করতে করতে গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ সেখানেই মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করলো তাকে। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছে। ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্টচক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার। গত রাতের ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতো কারো কাছে বলল না, এমনকি বাড়ির লোকদের কাছেও নয়। বলা তো যায় না কি থেকে কি হয়। সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায়ে ধরা পড়বে নাকি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি। আপনারা শুনছিলেন গল্প চাপাডাঙ্গার বাঁধ, শুধুমাত্র গল্পমালা বাই লিজা অডিও বুক চ্যানেলে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পড়া গল্প যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।
নতুন পর্বে অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।